ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজ আমরা আলোচনা করতে চলেছি পার্থেনোকার্পি বিষয়। সাধারণভাবে আমরা এর আগের ভিডিওটিতে পার্থেনোকার্পি বিষয়ে আলোচনা করেছি, কিন্তু বিস্তারিতভাবে বিশেষ আলোচনা করা হয়নি, যেহেতু সেখানে আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন বিষয়ে বেশি আলোচনা করেছিলাম। আমরা এর আগের আরও একটি ভিডিওতে পার্থেনোজেনেসিসের অংশ আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি পার্থেনোকার্পি বিষয়ে। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। সাধারণভাবে পার্থেনোজেনেসিস যে প্রক্রিয়াটা আমরা আলোচনা করেছি সেটি সাধারণভাবে ছিল আমাদের প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ অ্যানিমেলসদের ক্ষেত্রে আমরা পার্থেনোজেনেসিস বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা সাধারণভাবে আলোচনা করতে চলেছি পার্থেনোকার্পি বিষয়। অর্থাৎ এই বিষয়টি কিন্তু সাধারণভাবে হলো আমাদের প্লান্টদের নিয়ে, অর্থাৎ উদ্ভিদদের নিয়ে। এই বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে আমাদের আলোচনা হবে প্লান্টদের নিয়ে বা উদ্ভিদদের নিয়ে আমরা আলোচনা করি। সাধারণভাবে পার্থেনোকার্পি কিন্তু পার্থেনোজেনেসিসের মতোই আরও একটি শব্দ, সেটি হলো গ্রিক শব্দ, গ্রিক ওয়ার্ড কি ওয়ার্ড? পার্থেনো একটি ওয়ার্ড আছে, পার্থেনো, আর কার্পি একটি ওয়ার্ড আছে। পার্থেনো কথার অর্থ হলো ভার্জিন, আর কার্পি কথার অর্থ হলো ফ্রুট, অর্থাৎ দুটো একত্রে মিলে হচ্ছে ভার্জিন ফ্রুট। এটা হলো সাধারণত পার্থেনোকার্পির অর্থগত মিনিং। কিন্তু সাধারণত পার্থেনোকার্পি প্রক্রিয়ায় কি ঘটে আমরা সে বিষয়ে আলোচনা করতে যাব। এ বিষয়ে আলোচনা করতে প্রথমেই আমরা যে বিষয়টাকে লক্ষ্য করব যে পার্থেনোকার্পি কোথায় কিভাবে দেখা যায়, এই বিষয়টা আমাদেরকে আলোচনার মধ্যে রাখতে হবে। সাধারণভাবে যত ফ্লাওয়ারিং প্লান্টস আছে, এই ফ্লাওয়ারিং প্লান্টসের মধ্যে যে সমস্ত জায়গাতে আমরা গুপ্তবীজী উদ্ভিদ যাকে হচ্ছে অ্যানজিওস্পার্ম, অর্থাৎ গুপ্তবীজী যে উদ্ভিদ আছে সেই সমস্ত গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে পলিনেশন বা পরাগযোগ বা পরাগমিলন এন্ড ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক ছাড়া, এই ঘটনাগুলো ছাড়াই ফার্টিলাইজেশন হচ্ছে না এবং কিনা নিষেকও ঘটছে না। এই দুটো প্রক্রিয়া ছাড়াই আমরা কি দেখতে পাচ্ছি না, যে ওভারিখানা আছে অর্থাৎ ডিম্বাশয়, সেই ডিম্বাশয়টা একটা কি হচ্ছে ফ্রুট তৈরি করছে। সেই পদ্ধতিকে আমরা বলছি কি পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পির মধ্যে কি থাকছে? সিডলেস বা নো সিড। এই যে ফ্রুটটা তৈরি হলো, এই ফ্রুটটা কিন্তু সাধারণত হলো কি সিডলেস, অর্থাৎ বীজ ছাড়াই, সিডলেস বা বীজহীন একটি ফল তৈরি হলো। তাহলে আমরা পার্থেনোকার্পি কি বললাম না, ফ্লাওয়ারিং প্লান্টসদের ক্ষেত্রে এবং যারা অ্যানজিওস্পার্ম গুপ্তবীজী উদ্ভিদ, পলিনেশন পরাগযোগ পরাগমিলন ও নিষেক ছাড়াই ওভারিটা ফ্রুটে পরিণত হচ্ছে, ফলে, এবং ফলে পরিণত হওয়ার পরে তার মধ্যে কোনো সিডস থাকছে না, অর্থাৎ কোনো বীজ থাকছে না, সিডলেস তৈরি হচ্ছে। আমরা তখন তাকে বলছি সাধারণভাবে কি না, এটি পার্থেনোকার্পি প্রক্রিয়া, আমরা তাকে বলছি পার্থেনোকার্পি। এই পার্থেনোকার্পি প্রক্রিয়াটাকে আমরা সাধারণত ভাবে কতগুলো পদ্ধতির উপর নির্ভর করে এটি সাধারণভাবে হয়ে থাকে। কিরকম সেই সমস্ত পদ্ধতিগুলো দেখো, আমরা প্রাকৃতিকভাবেও পার্থেনোকার্পি হয়, কখনো আমরা কৃত্রিমভাবেও করাচ্ছি। আমরা সেরকম দেখো এই পার্থেনোকার্পিটাকে আমরা সাধারণভাবে আমরা কতগুলো ভাগে যদি ভাগ করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো কি যে একটি ভাগ হলো ইনডিউসড পার্থেনোকার্পি। সেটা কি জিনিস? ইনডিউসড পার্থেনোকার্পি। সেটা হলো
যে কখনো ভাবে কোনো সময় আমরা কি করি, হরমোন, উদ্ভিদ হরমোন ন্যাপথক্সিক অ্যাসিড এনে বা জিব্রেলিক অ্যাসিড এরকম ধরনের কোনো হরমোন স্প্রে করার মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে কি না ফার্টিলাইজেশনটা হচ্ছে না, অর্থাৎ নো ফার্টিলাইজেশন, কিন্তু পলিনেশনটা ঘটছে, অর্থাৎ পরাগ মিলনটা কিন্তু ঘটছে। এরকম ধরনের যখন পার্থেনোকার্পি হচ্ছে আমরা তখন তাকে বলছি কি ইনডিউসড পার্থেনোকার্পি, আমরা তখন তাকে বলছি কি ইনডিউসড পার্থেনোকার্পি। এটা কোথায় কোথায় দেখা যেতে পারে, সাধারণভাবে আমাদের দেখা যেতে পারে টমেটোর মধ্যে হয়, ব্যানানার মধ্যে হয়, টমেটো, ব্যানানা, গুয়াভার মধ্যে হয়, পাইনাপেলের মধ্যে হয়, ফিগের মধ্যে হতে পারে। এরকম ধরনের অনেক উদ্ভিদ আছে, কিউকাম্বারের মধ্যে হয়, আর তোমার ওয়াটারমেলনের মধ্যে হতে পারে, আঙুরের মধ্যে হতে পারে। এরকম নানা রকম ভাবেই কিন্তু আমরা এটাকে করতে পারি। এরপরে যেটা চলে আসছে সেটা হলো জেনেটিক্যাল পার্থেনোকার্পি। জেনেটিক্যাল পার্থেনোকার্পিটা কি জিনিস? জেনেটিক্যাল পার্থেনোকার্পি জেনেটিক্যাল পার্থেনোকার্পিটা কি হচ্ছে, এখানে দুটো ঘটনা ঘটানোর মাধ্যমে, একটা নাম হচ্ছে মিউটেশন, আর দ্বিতীয়টার নাম হচ্ছে হাইব্রিডাইজেশন। অর্থাৎ পরিব্যক্তি এবং সংকরায়ন করার ফলে সাধারণভাবে যখন আমাদের এই বীজহীন ফল তৈরি করা হচ্ছে আমরা তখন তাকে বলছি জেনেটিক্যাল পার্থেনোকার্পি। জেনেটিক্যাল পার্থেনোকার্পি করতে তাকে সাধারণভাবে প্লান্ট ব্রিডিং প্রক্রিয়া বা জেনেটিক্যালি মডিফাইড প্রক্রিয়া বা বায়োটেকনোলজির সাহায্যে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে আমরা কি করছি, বিশেষ কিছু কিছু উদ্ভিদের মধ্য থেকে আমরা বীজহীন ফল উৎপাদন করে থাকি। সেরকম কোথায় কোথায় দেখা যায়, এটাও সাধারণভাবে খুবই উল্লেখযোগ্যভাবে এটা টমেটোর ক্ষেত্রে দেখা যায়। আজকের দিনে বিশেষ করে টমেটো, গ্রেপস মানে আঙুর, এরকম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যায়। দেখো সাধারণভাবে আমাদের আগে গ্রামের দিকে বা কৃষকেরা যে টমেটো চাষ করতো সেটা একটু বড় বড় সাইজের হতো, অনেক ঘাস ঘাস অংশ থাকতো এবং তার প্রচুর টক হতো টমেটোগুলো, এবং টমেটোগুলো সাধারণভাবে আমাদেরকে প্রচুর করে বীজ যুক্ত হতো, দানা যুক্ত হতো। কিন্তু আমরা যারা আজকের দিনে যে টমেটো দেখি সেটা হলো সম্পূর্ণরূপে হাইব্রিড টমেটো, যেটা অনেক দিন পর্যন্ত থাকে এবং অনেক তাপমাত্রা সহ্য করে সেটাকে আমরা চাষ করতে পারি। অর্থাৎ শীতকাল ছাড়া গ্রীষ্মকালে সেই টমেটোও চাষ করা যায় এবং বিভিন্ন ওয়েদারে বিভিন্ন মাটিতে চাষ হচ্ছে। এবং সেই টমেটোর মধ্যে কি দানার পরিমাণটা আমরা দেখি কি খুবই কম। দানার পর থাকলে পরে কি হচ্ছে, টমেটোটার কোয়ালিটি কমে যাচ্ছে। তাহলে কি আমরা এরকম ধরনের পদ্ধতির সাথে জেনেটিক্যালি পার্থেনোকার্পি আমরা পেতে পারি। এছাড়া আরো সাধারণত ভাবে আমরা আরো একটা পার্থেনোকার্পি দেখে থাকি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পার্থেনোকার্পি। কি পার্থেনোকার্পি? এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল পার্থেনোকার্পিটা কি জিনিস না, কখনো কখনো পরিবেশের প্রভাবে যে কোনো উদ্ভিদের মধ্যে এরকম পার্থেনোকার্পি ঘটনা ঘটে যেতে পারে। সেটা কিরকম ঘটনা? দেখো, যে ঘটনা পরাগযোগে বাধা দিচ্ছে সেই ঘটনাগুলোর মধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে। তারা কি হতে পারে? ধরো ভীষণ লো টেম্পারেচার, নিম্ন তাপমাত্রা, ভীষণ কুয়াশা, ভীষণ তুষারপাত, স্নোফল, এই সমস্ত কারণগুলোর কারণেও কিন্তু পরিবেশের মধ্য থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু এই যে পার্থেনোকার্পি প্রক্রিয়াটা আমরা দেখতে পাই। এটা হলো আমাদের একটি উল্লেখযোগ্য পদ্ধতি যেখানে আমরা সাধারণভাবে আমরা পার্থেনোকার্পি দেখতে পাই।
সাধারণভাবে একটি কথা বলে রাখি, সাধারণভাবে ন্যাচারাল পার্থেনোকার্পি আমরা সাধারণভাবে দেখতে পাই বিশেষ কতগুলো উদ্ভিদের মধ্যে, যেমন ধরো ফিগ বা ডুমুর। এই ডুমুরের মধ্যে কিন্তু আমরা ন্যাচারাল পার্থেনোকার্পি পর্যবেক্ষণ করতে পারি। এছাড়া আরো একটি পর্যবেক্ষণ করতে কিউকাম্বার, শসা, শসার মধ্যেও আমরা কিন্তু ন্যাচারাল পার্থেনোকার্পি দেখতে পাই। এরকম ধরনের বেশ কিছু উদ্ভিদ আছে আমরা যার মধ্যে সাধারণভাবে ন্যাচারাল পার্থেনোকার্পি দেখতে পাই। আমরা সেই সমস্ত জায়গায় পার্থেনোকার্পি গুলোকে আমরা দুরকম ভাবে ভাগ করে থাকি। কিরকম ভাবে দেখো, একটাকে বলছি ভেজিটেটিভ, পার্থেনোকার্পি, আর একটা বলছি স্টিমুল্যান্ট পার্থেনোকার্পি। স্টিমুল্যান্ট পার্থেনোকার্পি, এই ভেজিটেটিভ পার্থেনোকার্পি কিন্তু একটি ন্যাচারাল পার্থেনোকার্পির মতো, অর্থাৎ সেখানে এই যে কিউকাম্বার এবং ফিগ এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। স্টিমুল্যান্ট পার্থেনোকার্পি সেখানে সাধারণভাবে কি করতে পারি, আমরা হরমোন স্প্রে করে করতে পারি, হরমোন স্প্রে করতে পারি, জেনেটিক্যালি মডিফাইড করতে পারি, বিটি করতে পারি, বায়োটেকনোলজি জৈব প্রযুক্তির সাহায্যে, এবং পিবি প্লান্ট ব্রিডিং এর সাহায্যেও আমরা এটা করতে পারি। এরকম পদ্ধতির সাহায্যে আমাদের সাধারণত কি হচ্ছে না, এই পার্থেনোকার্পিটা করা হয়। এটা হচ্ছে ভেজিটেটিভ পার্থেনোকার্পি এবং স্টিমুল্যান্ট পার্থেনোকার্পি, এটা আমরা দেখতে পাই সাধারণভাবে। এবার আমাদের প্রশ্ন হলো, এই পার্থেনোকার্পি হলে উদ্ভিদের ক্ষেত্রে তো সমস্যা আছে। সমস্যা কি না, যদি পার্থেনোকার্পি অধিক পরিমাণে হয় তাহলে আমাদের উদ্ভিদের সমস্যা কোথায়? উদ্ভিদের সমস্যা হলো যেটা, সেটা হলো যেহেতু সিডলেস ফ্রুট তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে না, সিডলেস ফ্রুট। এই শব্দটির মধ্যে কিন্তু পার্থেনোকার্পি অসুবিধাটা আছে। কি সেই অসুবিধা? অসুবিধাটা হলো যেটা, যে উদ্ভিদ কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে না। তার কারণ থাকছে, তার কারণ কি, সিড থাকছে না, নো সিড। নো সিড যদি হয় তাহলে জার্মিনেশন হবে না, অঙ্কুরোদ্গম হবে না, নতুন স্যাপলিংস হবে না, নতুন চারা গাছ হবে না। অর্থাৎ উদ্ভিদের কি বংশ বিস্তারের একটি প্রধান বাধা হয়ে যেতে পারে যদি পার্থেনোকার্পি ন্যাচারালি এইভাবে ঘটতে থাকে। তখন কিন্তু নতুন কোনো উদ্ভিদ সৃষ্টি হতে পারছে না, যতক্ষণ পর্যন্ত না সেই উদ্ভিদটার মধ্যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন দেখা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের মানুষের খাদ্যের স্বাদ গুণাগুণ বাড়ানোর জন্য আমরা কৃষিজ কাজটার মধ্যে বাণিজ্যিকরণ ব্যবসায় প্রবেশ করিয়ে আমরা কিন্তু বহু প্রকারের উদ্ভিদ, যেমন ধরো ব্যানানা, পেঁপে, প্যাপাইয়া, পেঁপের মধ্যে বেশি দানা হলে আমাদের ভালো লাগে না, কলার মধ্যে দানা হলে ভালো লাগে না, টমেটোর মধ্যে তাই। তাহলে এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারছি। আমরা সবচাইতে আশ্চর্যজনকভাবে আমরা যে আঙুর খাই, গ্রেপস, এই গ্রেপসটা যদি আমরা ইনডিউসড পার্থেনোকার্পি বা স্টিমুল্যান্ট পার্থেনোকার্পি, ইনডিউসড বা স্টিমুল্যান্ট পার্থেনোকার্পি যদি না ঘটায় স্টিমুল্যান্ট, তাহলে দেখবে প্রত্যেকটা গ্রেপসের মধ্যে এরকম লম্বা বা কালো রঙের যে গ্রেপস হয়, প্রত্যেকটা গ্রেপসের মধ্যে এরকম দানা হওয়ার কথা ছিল। কিন্তু কোনো গ্রেপসের মধ্যে আমরা যে বাজার থেকে গ্রেপস গুলো কিনে খাই, সাধারণভাবে সবুজ যে গ্রিন গ্রেপস, তার মধ্যে কোনো দানা থাকে না, অর্থাৎ কোনো সিডস থাকে না প্রত্যেকটা গ্রেপসের মধ্যে। অথচ তুমি এরকম লম্বা আঙুরের দানার মধ্যেও তুমি দেখো একটু এরকম একটা ইমম্যাচিউর সিডস তার মধ্যে আছে। অর্থাৎ কি, তার মধ্যে এরকম জিবরেলিক অ্যাসিড অথবা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি স্প্রে করার মাধ্যমে এই গ্রেপসটির মধ্যে
কি করানো হচ্ছে, যে ফার্টিলাইজেশন হয়েছিল, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা কি ঘটাইনি না পলিনেশন ঘটানো হলো, কিন্তু তাদেরকে ফার্টিলাইজেশন ঘটানো হলো না। অর্থাৎ পরাগযোগ ঘটলেও কিন্তু নিষেক ঘটেনি, অথবা নিষেক ঘটলেও তার ভিতরে কিন্তু কখনো আমরা বীজের পরিণতি কিন্তু হতে দেইনি, যার ফলে কিন্তু আমরা এই সুস্বাদু গ্রেপস খানা গ্রীষ্ম প্রধান ফল, রসালো ফল হিসেবে আমরা গ্রহণ করতে পারছি এই পার্থেনোকার্পিক সুযোগের জন্য। আমরা সাধারণভাবে দেখবে কলা এটাও খেয়ে থাকি, পার্থেনোকার্পিক শসা, আজকের দিনে শসা উৎপাদন, যে সমস্ত হাইব্রিড শসার মধ্যে দানা ভীষণই কম, দেখাই যায় না প্রায় শসার মধ্যে, তার ফলে কি হচ্ছে গুণাগুণটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রজাতি কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি কিনা প্রাকৃতিকভাবে এই প্রজনন সম্ভবপর হয়। সাধারণতভাবে আমরা এটা এরকম কাজ করতে উদ্যত হয়েছি সাধারণভাবে দুটো উদ্ভিদকে দেখে। কোন দুটো উদ্ভিদ? দুটো উদ্ভিদের নাম হলো পাইনাপল অ্যান্ড ফিগ। এই যে দুটো উদ্ভিদ আছে, এই দুটো উদ্ভিদের মধ্যে কিন্তু ন্যাচারাল ওয়েতেই পার্থেনোকার্পি ঘটে। দেখো, আনারসে কখনো কেউ কি তোমরা দানা পেয়েছো, বীজ পেয়েছো, বা ফিগের? তাহলে এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, এইগুলোর মধ্যে সাধারণভাবে কিন্তু আমরা দেখে আস কৃষিকার্যের বাণিজ্যকরণের জন্য বহু কাজেই কিন্তু আমরা এরকম ব্যবহার করছি। আধুনিক কালে হয়তো আমরা যে খেজুর খাই, সেই খেজুরগুলোর মধ্যে এরকম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যাতে করে দানাটার পরিমাণটা ছোট হয়ে শ্বাসের পরিমাণটা বেড়ে যায়। এরকম অসংখ্য উদ্ভিদের মধ্যে আমরা এরকম পরীক্ষা নিরীক্ষা করছি, যেহেতু খাদ্যের রিসোর্সটা প্রচুর পরিমাণে কমে আসছে। তাহলে এখানে দেখো পার্থেনোকার্পি পার্থেনোজেনেসিস থেকে কিভাবে এতটা পৃথকীকৃত হচ্ছে বা পার্থক্যযুক্ত হচ্ছে। তাহলে আমরা পার্থেনোকার্পির সুবিধা অসুবিধা কিভাবে হয় আমরা সেই বিষয়টি আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক বেশি পরিমাণে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য, যাতে সবসময়ই আমরা আমাদের নলেজটাকে শেয়ার করতে পারি বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।